গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30। আজকে অয়ন অফিসে যাবে, কিন্তু কালকে আমি না মানে আজকে আমি তাড়াতাড়ি উঠতে পারিনি, সকালবেলা ঘুম থেকে দেরি হয়ে গেছে। কালকে রাত্রে এখানে এত গরম লাগছিল কি বলবো। তো আজকে তো সোমবার, একাদশীও পড়ে গেছে। তো আমি একটুখানি চিড়ে ভাজছি, এই যে চিড়ে ভাজা খাবো, ঘিতে ভাজছি, আর একটু চা খাবো। এই চাও বসিয়ে দিয়েছি, নিয়ে একেবারে টেবিলে বসবোক্ষণ। কিন্তু অয়ন আজকে তাড়াতাড়ি করে অফিসেও যাবে, কারণ দেরি হয়ে গেছে অনেকটা, 8:30 বেজে গেছে। ভাবো, অয়ন 8:30টার মধ্যে অফিসে চলে যায়। তো যাই হোক, এখন মাঝে মাঝে 9টা হয়েও যাচ্ছে। কালকে ভীষণ গরম লাগছিল, আমরা ভুলেও গেছি যে আমাদের একটা এসিও রয়েছে ঘরে। তারপর কালকে রাত্রিরে এসি অন করে দিয়েছি, তারপর আরামসে ঘুমিয়েছি। ওই যে ঘুমিয়েছি, তারপর আর উঠতেই ইচ্ছে করছিল না। আজকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, এগুলো আগে করে নিই। আজ হচ্ছে চা, আর রয়েছে চিড়ে ভাজা। আজকে আর মুড়ি নিইনি, মুড়ি থাকলে না চানাচুর টানাচুর সব কিছু দিয়ে খেতে ভালো লাগে। আজকে একাদশীও পড়ে গেছে, সোমবার। তো ভাবলাম একটু চিড়ে ভাজা খাওয়া যাক, একটু কাঁচা লঙ্কা আর আদা দিয়ে মেখেছি, আর বাদাম দিয়েছি, আর কিছু দিইনি। ঘি দিয়ে ভেজেছি। গরম, একদম গরম। এই দেখো চিড়ে ভাজা। চিড়েটা কিন্তু ছোট ছোট আর একটু মোটা। তো এটা আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই যে বাদাম দিয়েছি। কিন্তু ভীষণ গরম, খাওয়া যাচ্ছে না। বিস্কিটও নিয়ে এসেছি, একটু বিস্কিটই খাওয়া যাক। তুমি হেলদি বিস্কুট নিও। আমার ঘরে যে যত ঘিয়ের শিশি রয়েছে, সেই শিশিগুলো আমার খুব কাজে লেগে যায়। এগুলোর মধ্যে বিস্কিট ফিস্কিট এগুলো সমস্ত কিছু রেখে দিই। বিস্কিট রাখি, চানাচুর রাখি, খুব ভালো হয় আমার। যত ঘিয়ের শিশি, আমার কিচ্ছু ফেলা নয়, সব রেখে দিয়েছি। আচার বানিয়েছি, সেটাও ঘিয়ের শিশিতে রেখে দিয়েছি। ছোটোবেলায় না আমাদের বাড়িতে, মানে মামা দাদুদের বাড়িতে তো গরু ছিল, ওদের বাড়িতে দেখতাম জানো তো, সব কিছু ঘিতে রান্না হতো, সব কিছু। আর আমার দিদিভাই শ্বশুরবাড়িতেও দেখেছি ঘিতে লুচি। কিন্তু দিদিভাই শ্বশুরবাড়িতে দেখার আগেই আমরা মামিদিদাদের বাড়িতে দেখতাম সব কিছু ঘিয়ে ভাজা। তখন সাদা তেল আসেনি, তখন মার্কেটে সাদা তেল আসেনি। আমি তখন অনেক ছোট, অনেক। আমার ওখানে সেটেদের দোকানে যখন সাদা তেল এসে, তুমি তখন কোন ক্লাসে পড়ো? আমি আরেকটু ছোট। আমাদের ওখানে আমরা তাহলে তখন লুচি টুচি কিছু রান্না করতাম। আমি তো ছোটো, আমার তো মনেই নেই। আমি ছোটোবেলা থেকেই সাদা তেলটা দেখেইছি, রিফাইন্ড অয়েল যেটা। আর আমাদের ওখানে না গঙ্গাপাড়ায় একটা দোকান ছিল জানো তো, ওটা হচ্ছে শেটেদের দোকান। সেই দামোদর শেট কি, সে শেট। তো আমরা বলতাম শেটের দোকান, শেটের দোকান। ওদের দোকানেই না প্রথম রিফাইন্ড অয়েল এলো। আমার মা আবার নিয়ে এসছে। ওই দোকানে লুজ তেল বিক্রি হতো, আর ড্রামের মধ্যে করে তেল থাকতো জানো তো, টিনের ড্রাম, প্লাস্টিক না, টিনের ড্রামে। আর সাদা তেল আর সর্ষের তেল। আমি তো মায়ের সাথে ছোটোবেলায় মাঝে মাঝে যেতাম, অর্ডারটা দিতে যেতাম, আর ওরা মালপত্র সব বাড়িতে দিয়ে আসতো। সেই সময় জানো তো আমাদের বাড়িতে কিন্তু খাতাও ছিল। যাই হোক বলছি, তো ওদের দোকান থেকে প্রথম সাদা তেল হলো আমাদের বাড়িতে। কিন্তু মা লুজ তেল আনতো না, মা আবার একটা প্যাকেট তেল আনতো। সেই প্যাকেটটার উপরে আবার বেগুনের ছবি, তারপর তোমার ঝিঙের ছবি, মানে সমস্ত সবজির ছবি। ওরা তো এসে দিয়ে যেত, মা অর্ডারটা লিখে দিয়ে আসতো, ওরা এসে দিয়ে যেত। না মা দেখো, এই যে প্যাকেটটার উপরে কত কিছু আঁকা আছে, অনেক সবজি আঁকা আছে। মা বলছে হ্যাঁ এটা খুব পুষ্টিকর তেল। বলছে এটা খুব পুষ্টিকর তেল, সাদা তেল, একদম রিফাইন্ড অয়েল। সবজি থেকে বার করতাম, ভেজিটেবল অয়েল এটা প্রমোট করেছিল। বলছে ভেজিটেবল অয়েল। আজকের পর থেকে এই তেলে করে, এই তেলেই লুচি টুচি ভেজে দেবো। ঘিতে ভেজে দিলে তো শরীর খারাপ হয়ে যাবে, ঘিতে ভাজা অত ভালো না। সেই সময় তো কোলেস্টেরল ওই সব কিছু জ্ঞান মারতে যেত না, এমনি সিম্পল বলতো ঘিতে ভাজা বেশি খাওয়া ভালো না, ঘি খেলে বেশি মোটা হয়ে যায়, হার্টে
ফ্যাট জমে, এরম বলতো শরীরে ফ্যাট জমে, তেলপাত থেকে সাদা তেল খাওয়া হবে। এবার মামি দিদার বাড়ি দেখতাম, মামি দিদারা কিন্তু চেঞ্জ করেনি সাদা তেল, মামি দিদারা বরাবর ঘি একদম। আর মামি দিদার পুরো জারে জারে ঘি থাকতো, জানো তো, জারে জারে ঘি। আমরা মামি দিদার থেকেই ঘি নিতাম, আমাদের বাড়িতেও যখন ঘি কেনা হতো সেটা মামি দিদার থেকেই নেওয়া হতো, কিনে নেওয়া হতো। ওই তো গরু ছিল, সে বাড়িতে ঘি বানানো হচ্ছে, ঘিতে সব কিছু, ভাবতে পারো? আমরা এখন ভাবতেই পারি না। হ্যাঁ, আমি আবার খুব ইচ্ছে, আমার এটা এই ইচ্ছেটা কিন্তু আমার অনেক আগে থেকে, যে আমার বাড়িতেও না সাদা তেল আর ঢুকবে না, সব ঘি, সব ঘিতে খাওয়া হবে। আমার অন্য কোনো কিছু যেন ইচ্ছে নেই ভবিষ্যতেও। গাড়ি কেনা বা অন্যান্য জিনিস, দামি দামি জিনিস কেনা আমার একটু ইচ্ছা নেই। আমার এরকম খাওয়া দাওয়াতে থাকবে ঘি, মানে লাইফস্টাইল একদম এরকম থাকবে, তো এটাতে আমার খুব ভালো লাগে। খরচা করবো লাইফস্টাইলে, গাড়িতে পেট্রোল ভরে কি করব? শরীরে সঠিক পেট্রোল ভরতে হবে, তাই না? আমাদের পরিবারে এত অসুস্থ লোক আমরা দেখে নিয়েছি জীবনে, আমি আর অসুস্থ হতে চাই না, এটা হচ্ছে আমার কথা। আমি আর অসুস্থ হতে চাই না। খুব কষ্ট পেতে দেখেছি, জানো, খুব কষ্ট পেতে দেখেছি, বিছানায় শুয়ে শুয়ে যে কষ্ট পাওয়া, কত টাকা পয়সা, কিন্তু ওই যে কষ্ট, কোনো টাকা পয়সা তোমাকে ওই কষ্ট থেকে বের করে আনতে পারছে না। আমি চাই না, জানো, আমার জীবনে আমি খুব ভয় পাই, খুব ভয় পাই আমি। নইলে কি আছে, নইলে কি আছে, একটা ছোট্ট অপারেশন, একটা ছোট্ট ইয়ে করতে কি আছে? খুব ভয় পাই বাবা। সারা জীবনে আমার শরীরে কোথাও কোনো কাটাছেঁড়া নেই, মানে কোথাও কোনো সুচ বা কোনো কাটাছেঁড়া দিয়ে আমাকে কোনো সেলাই ফোড়াই সারা শরীরের মধ্যে আমার কোনো দিন জন্মের পর থেকে হয়নি। আমি চাই মৃত্যু অবধিও যেন না হয়। ঠাকুর যখন এতটা করেছেন যেন আমার মৃত্যু অবধিও কাটাছেঁড়া আমার জীবনে না। আমার গাড়ি ঠাড়ি দরকার নেই, আমার জীবনে কিচ্ছু দরকার নেই, তো পলিউশন বাড়বে, প্রকৃতির ক্ষতি করবো আমি, আমার দরকার নেই। আমার নিজস্ব দরকার নেই, আমি তো সেরম মাপের লোকও নই, তাই না? আমি তো কোনো ব্যবসায়ী নই, হ্যাঁ, গাড়ি একদম হাঁকিয়ে নিয়ে চললাম। তার একদম ইচ্ছা, আমি অয়নকে বলি যে তোমার ইচ্ছা আছে এখন, তাহলে তুমি এটা কিনে ফেলো। অয়ন বলে না, আর ইচ্ছে নেই, আর ইচ্ছেই নেই। আমি ভবিষ্যৎ ধরো এমন কোথাও চলে গেলাম, তখন ধর একটা গাড়ির খুব দরকার, চারপাশ একদম এরকম ইয়ে নয়, তখন যদি একটা গাড়ি দরকার পড়ে, যে দূরে কোথাও গেলাম, তখন ভেবে দেখবো যে হ্যাঁ এখন আমার গাড়ির দরকার খুব, আদারওয়াইজ নয়। তো ছোটোবেলায় যখন মামিদাদের বাড়িতে দেখতাম না, সব কিছু ঘিতে রান্না হচ্ছে, জানো, সব কিছু, মানে নিরামিষি তরকারি। ওর জন্য মামিদাদের বাড়ির তরকারি খেতে আমার এত ভালো লাগতো। মামিদার হাতে রান্না কিন্তু খুব ভালো নয়, ইভেন পোস্ত রান্না করছে, আলু পোস্ত, তাতেও ঘিতে রান্না করছে, ভাবতে পারো? এই একদিন আমরাও করবো তো আলু পোস্ত ঘিতে রান্না করে, মানে তেলের বদলে ঘি দিয়ে করবে। ছোটবেলায় আমি এত, মানে আমাদের যে দাদুর বাড়ি, মানে আমার নিজের যে বাড়ি, সেই বাড়ির পাশেও গরু ছিল। আমাকে তো ছোটবেলায় জোর করে করে মাখন খাইয়ে দিত, জানো, জোর করে করে। পাশের বাড়ি, ওরা খুব ভালোবাসতো, সপাদি, ওরা খুব ভালোবাসতো আমাকে। একদম ছোট্ট ছিলাম, পুচকি, আর দুধ খেতাম না তো, একদম দুধ খেতাম না, ওর জন্য আমার শরীরে এত আয়রনের ডেফিসিয়েন্সি, একদম দুধ খেতাম না। আর ওদের একদম শিলনোড়ায় বসে বসে বাটছে, বাটার তৈরি করছে, শিলনোড়ায় বসে বসে বেটে বেটে। আমি কোনোদিন দেখি না যে কী করো সপাদি, ছোট্ট পুচকি, 2 বছর বয়স, বলছে খাবি খাবি, হাকার হাকার। আমি কী করছো বলো বলো, এটা একটা মাখন, হাকর। আমি না, আমি হা করবো না। বলছে তুই হা কর না, একটুখানি কর, মামন হা কর, মামন মামন বলে ডাকতো। মুখের মধ্যে এতটা মাখন দিয়ে দিয়েছে, আমি আর মুখটা বন্ধ করছি না, করে কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছি। মা বলছে কী হয়েছে? আমি আমাকে জোর করে কী সব খাইয়ে দিল। মা বলছে খা রে খা, এরপর জুটবে না তোদের। সেই মাখন আজকে আমরা কিনি, বলো কি বাজে, কি বাজে বাটার, কত কিছু দেওয়া থাকে তার মধ্যে, ভেজিটেবল অয়েল, এটা ওটা বাজে জিনিস। তো ছোটোবেলায় আমি এগুলো কিন্তু খুব পেয়েছি। তারপর সবাদিরা না আমাকে এক বাটি মাখন দিয়ে যেত, ওদের বাড়িতে তৈরি করা মাখন। কোনো দিন খেতাম না, মা আবার মাঝে মাঝে ভাত দিয়ে মেখে খাওয়াতো, কিরকম গন্ধ আসতো। এখন যে আমরা প্যাকেটের বাটার খাইবে, তাতে কিন্তু কোনো গন্ধ নেই, অন্যরকম গন্ধ, কিন্তু পিওর জিনিসের একটু অন্যরকম গন্ধ থাকে।
তো যাইতাম না। সেই মা বলতো এরপর পাবি না, কোথাও পাবি না এরপর এরকম। এটা হচ্ছে আমার একদম ছোটবেলার গল্প, যেটা বললাম সপাদিদের। এটা হচ্ছে আমাদের নিজেদের বাড়িতে যখন আমরা ছিলাম সেখানে, আমার দাদুর বাড়ি, ঠাকুরদার বাড়ি। কিন্তু তারপর যখন গঙ্গার পাড়ের বাড়িতে চলে এলাম, বড় হলাম একটু, বাবা মারা গেল, সেখানে এসে পেলাম মামা দাদু মামদিদাদের। তো ওদের বাড়িতেও দেখলাম গরু, আর যে গরু দেখাশোনা করতো সে ছিল মহেন্দ্র মামা, পাঞ্জাবি ছিল মনে হয়, মহেন্দ্র। ওই গরুর খাটালের ওখানেই তো ওই বেল গাছটা ছিল, যে বেল গাছের বেল পাতা পাড়তে গিয়ে আমার সাথে ওই ইনসিডেন্টটা ঘটেছিল। ওখানে মামা দাদু যেতে বারণ করতো। মামা দাদু জানো 92 বছর বয়সে, মামা দাদু 92 বছর বয়সেই মনে হয় মামা দাদু মারা গেছে, 92-93 বছর বয়সে। মা বলছে জানিস, মৃত্যুর 3-4 দিন আগেও তোর মামা দাদুকে আমি দেখলাম অত লম্বা পাঁচিলের উপর উঠে ডাব পাড়ছে নিজের গাছ থেকে, ডাব পাড়ছে। বলছে, মা বলছে মামা আপনি কোথায় উঠেছেন? বলছে না অনিতা, ডাবগুলো পেরে রাখছি, ডাবগুলো পড়ে যায় তো অন্যের বাড়িতে পড়ে, তো ওই ডাবগুলো সব পেরে পেরে রেখে দিচ্ছি। এত বিষয়, কিন্তু সে ওই বুড়ো বয়সে মৃত্যুর 4-5 দিন আগে সে ডাব পাড়ছে। মামা দাদু হার্ট ফেল হয়ে মারা গেছে জানো তো। আর তখন 3 দিন বাদে বডি পেয়েছে, 3 দিন বাদে। ইলাদি আবার কামাই করে দিয়েছে। ইলাদি তো সেই সময় কাজ করতো, আমাদের বাড়িতেও কাজ করতো, মামা দাদুদের বাড়িতেও কাজ করতো। 3 দিন না ইলাদি কাজ করতে আসেনি, 3 দিন বাদে এসে দেখছে কেমন একটা গন্ধ বেরোচ্ছে, কেমন একটা ইয়ে হয়েছে। ওদের বাড়িতে গিয়ে দেখছে মামা দাদু মারা গেছে। তখন তো মামা দাদু একা একা থাকে, মামদিদা তো আগেই মারা গেছে, তার 1-2 বছর আগে। সে কি অবস্থা! আর ঘরে কত ডাব পড়ে আছে, নারকোল আর ডাব সব কিছু মানে ঘরের মধ্যে রয়েছে। ইলাদিকেই মনে হয় দিয়ে দিয়েছে। ইলাদিকে দিত, মামা দাদু বলতো তুই নিয়ে যাবি ইলা, তুই এগুলো ব্যবহার করবি, তুই থাকবি। ইলাদির যখন বাড়ি ঘর হচ্ছিল, মামা দাদু তখনও বলেছে ইলা তুই তোর বাচ্চা নিয়ে, একে নিয়ে, বরকে নিয়ে আমাদের ঘরে থাকবি, একটা ঘরকে খুলে দেবো তোর জন্য। মামা দাদু তোর 4-5টা ঘর, একটা ঘর খুলে দেবো তোদের জন্য, তোরা থাকবি এখানে। থাকতেও দিয়েছিল ইলাদিকে। কোনো দিন মামা দাদুদের আমি দেখিনি রিফাইন্ড অয়েল খাচ্ছে, কোনো দিন না। মামা দাদু বাড়িতে না বয়মে বয়মে করে সমস্ত কিছু ইয়ে রেখে দিতে, জানো তো, ভুজিয়া, নিমকি বলো, বাদাম বলো, মুরুক্কু বলো, মানে সব কিছু ওদের বয়মে বয়মে রাখা থাকতো। সেগুলো মামা দাদু কলকাতা থেকে নিয়ে আসতো, জানো, ওই জোড়াসাঁকুর ওখান থেকে নিয়ে আসতো, ওদের তো ওখানে বাড়ি, ওখান থেকে নিয়ে আসতো। মামা দাদু এগুলো তো এখানেও পাওয়া যায় গো, বলে না এগুলো ঘিতে ভাজা। আমি যেখান থেকে নিয়ে আসি ওগুলো ঘিতে ভাজা, আর এগুলো এইখানে সব এখন ওই তোর বনস্পতিতে ভাজা। সেই সময় মামা দাদু সিঙ্গারা খেত, কোনোদিনও ওই আমাদের ওইখানের ওই পাড়ার দোকানে সিঙ্গারা আনতো না, মদনের সিঙ্গারা নিয়ে আসতো। একমাত্র মদন মোহনে সেই সময় ভালো ঘিতে ভাজা সিঙ্গারা হচ্ছে। তারপর তো এখন তো অন্যান্য তেল বনস্পতি সবেতেই ভাজছে, এখন তো ব্যবসা। কিন্তু সেই সময়তে একমাত্র আমাদের সোদপুরে মদন মোহন আছে, ওরা ঘিতে ভাজতো সিঙ্গারা, আর দামও ছিল খুব। মামা দাদু অন্যান্য কোনো দোকানে সিঙ্গারা কিছু খেত না, ওই দোকান থেকেই নিয়ে আসতো। ওই লোকটাদের বাড়িতে আমি দেখেছি কার কোনো রোগ নেই, শুধু টিকলু কাকুনি ক্যান্সারে মারা গেছে, তার নিজের ছেলে, সে রোজ ম্যাগি খেত, সবসময় ম্যাগি খেত। সে শুধু বাইরের প্যাকেট খাবার খেত, টিকলু কাকুন। ভালো ভালো বিস্কিট, দামি দামি বিস্কিট, শুধু টিকলু কাকুন এগুলো খেত। আধুনিক ছিল, অত্যাধুনিক ছিল, না ওই অত্যাধুনিক, আমরাও এখন সবাই অত্যাধুনিক, তার মধ্যে আধুনিকতার ছোঁয়া লেগেছিল। এটা কিছু না, এটা কি জানো তো, যার যার নিয়তি গো। মানুষ এখন রোজ খাচ্ছে, এখন তো আরো এখন তো এই নুডলসের প্যাকেটগুলো আরো বাজে, তবু তো মানুষ খেয়ে বেঁচেই আছে, তাই না? আমিও খাই, আমার খুব ভালো লাগে। আজকে সকালবেলা একটুখানি ঘিয়ের গল্প করলাম তোমাদের সাথে। ছোটবেলায় না দেখতাম, জানো তো, আমাদের ওখানে সবার ওখানে ঘিতে রান্না হচ্ছে। একটু বড় বড় বাড়ি তো আমাদের ওখানে, আমাদের বাড়ির আশেপাশে সব জমিদারদের বাড়ি বেশি। মামিদার মায়ের গল্প আছে, সেটা আজকে আর বলবো কি, তবে হ্যাঁ ছোটোই হয়েছে, তাও বলি একটু, গল্পের মুডও আছে। এগুলো তো সবসময় মনে পড়ে না, সবসময় আসে না। আমরা যখন বাড়ি করেছি গঙ্গার পাড়ের ওখানে,
ওখানে শুধু শুধু শালবনের জঙ্গল ছিল, শালবন ছিল একদম। আমাদের বাড়িও কিন্তু শাল গাছ ছিল ওইখানে, শাল গাছ কেটে তারপর আমাদের বাড়ি তৈরি হয়েছে। পুরো বন ছিল ওখানে, বন। রাস্তা বলে কিছু ছিল না, পরে রাস্তা তৈরি হয়েছে। মা দাদু বলতো, তোরা আসার আগে জানিস টুবাই, এখানে সব শাল বন ছিল, শাল গাছের বন ছিল। আর তার মধ্যে মা দাদুদের পিছন দিকে ওই পুকুর, আর পুকুরের পাড় দিয়ে এখন যে রাস্তা বাঁধিয়ে দিয়েছে, মানে সরকার করে দিয়েছে, তখন ছিল ওটা মাটির রাস্তা, ঠিক আছে? ওখান দিয়ে ঘোড়ার গাড়ি যেত, আমাদের ওখান দিয়ে ঘোড়ার গাড়ি যেত। কারণ ওখানে সব জমিদারদের কিছু বাড়ি আছে, 3জন জমিদার ছিল ওখানে। আর ওদিকে মামি দিদা, মামা দাদুর মা ছিল, এরা সব তাদের জমিদার গিন্নিরা, আর মামা দাদুর মা এরা সব বন্ধু, সখী পাতি ছিল, সখী। দুপুরবেলা তাস খেলতো, পান খেত, মানে এরকম একটা মানে ওইখানে ব্যাপার ছিল। বাবু কালচার, বাবু কালচার, অয়ন বলছে বাবু কালচার বলে এটাকে। তো সেই সময় কিন্তু এরকম ব্যাপার ছিল ওইখানে, আমরা আসার অনেক আগে। আমি এসেই কত শালবন দেখতে পেয়েছি। আমাদের বাড়ির পাশেই যে প্রপার্টিটা, মানে আমাদের বাড়ির সাথে লাগানো সাইডে, তো আমার বাবা ভেবেছিল যে প্রথমে এই প্রপার্টিটা কিনে নিই, ওই প্রপার্টিটাও কিনতে চেয়েছিল আমার বাবা, তাহলে সব মিলিয়ে আমার 6-7 কাঠা জমি কিনে নেব। কিন্তু ওই প্রপার্টিটার উপরে একটা ছোট্ট কারখানা ছিল, মানে যার যে মালিক ছিল তারই একটা ছোট্ট কারখানা, কি যেন তৈরিও হতো, ওই ছিপি টিপি তৈরি হয় না, মুটকি, শিশির উপরে যে মুটকি, সেগুলো তৈরি হতো। তো উনি বলেছিলেন যে যখন আমি এটা বিক্রি করবো না, এখন তো কারখানাটা রয়েছে, যখন আমি এটা বিক্রি করব আপনাকেই বিক্রি করব, আপনি তার মধ্যে জমিটা সাইডে রইলো কেনা। তো ওটা বাবা ভেবে রেখেছিল কিনবে, কেনার হয়নি। তো আমাদের পাশে অন্যান্য লোকেরা এসেছিল, বাবা তো তারপর মারাই গেছে। আমরা তো অনেক পরে মা বাড়ি করেছে, বাড়ি করে আমরা গেছি। পরে উনি বলেছিল যে দিদিমণি আপনি কি কিনবেন? দাদা দাদা বলেছিলেন জমিটা কিনবে। তখন মা বলছে আমার কাছে এত টাকা কোথায় যে আমি অত বড় জমি কিনবো। ওটা টোটাল 5 কাঠা জমি এক্সট্রা পড়েছিল, ওটা বাবা ওর জন্যই ভেবেছিল যে বাগান বাড়ি করবে, মাঝখানে বাড়ি হবে, চারদিকে বাগান থাকবে, তো ওটা কিনতে পারেনি। তো তারপরেতে ওখানে 2জন ফ্যামিলি এসে আমাদের পাশে বাড়ি করেছিল, খুব ভালো, তারা খুব ভালো এখনও অবধি। এই যে আমরা 2 বোন, আমার দিদি তো তাও ওখানে রয়েছে কাছাকাছি, আমি তো দূরেই আছি। আমার মায়ের শরীর খারাপ হলো কি কোনো কিছু হলো, সবার আগে ওরা দৌড়ে আসে, আমার মায়ের জন্য করে, ডাক্তারও ডেকে নিয়ে আসে, ওষুধও খাওয়ানো হয়ে যায়, তারপর হয়তো আমাদেরকে ফোন করে যে দিদিমণি অসুস্থ হয়ে গিয়েছিল, তোরা এসে দেখে যাস। দিদিভাইকেই বেশিরভাগ করে, আমি তো বাইরেই থাকি, আমার পক্ষে তো সম্ভব হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তারাও যে প্রতিবেশীরা এসছে খুব ভালো প্রতিবেশী, খুব ভালো প্রতিবেশী। তো ওই জমিগুলো আর বাবারও কেনা হয়নি, পরে মায়েরও কেনা হয়নি। কিন্তু ওখানে আমরা দেখেছি পুরো শালবন আর শালবন, জানো তো? মামা দাদু বলতো জানিস এখান দিয়ে কেউ যেত না রাস্তা দিয়ে। আমাদের ওখানে কিন্তু পানিহাটিতে সবচেয়ে বেশি গল্প কিসের জানো? ভূতের গল্প, প্রচুর ভূতের গল্প। আমরা তো ওই শুনেই বড় হয়েছি। অয়নের যে দাদু এত ভূত দেখেছে তোমরা ভাবতে পারবে না, সত্য কথা, একদম সত্য কথা। উনিও 92-93 বছর বয়সে উনি মারা গেছেন, অয়নের দাদু ঠাকুরদা। অয়নদের ওখানে আমাদের বাড়ি যে পাড়ায়, পাশের পাড়াতেই হচ্ছে অয়নদের বাড়ি, ওখানেও পুরো এরকম শালবন ছিল। আর অয়নের দাদু ওরাও তখন মাত্র 13,000 টাকা দিয়ে জমি কিনেছিল সেই সময়। জেঠুরা সকলে মিলে 13,000 টাকা দিয়ে 3 কাঠা জমি কিনেছিল অয়নরা। ভাবো জমির দাম, 5 কাঠা, 4 কাঠা জমি কিনেছিল। তো বুঝতে হবে সেই সময় ওখানে জমির দাম কত কম ছিল। তো সেই সময় বাড়ি ঠাড়ি করেছে। অয়নের দাদু সকাল 5টার সময় মর্নিং ওয়াকে যেত, ভাবো উনি সারা জীবন সুস্থ থেকেছেন, শুধু নাকি খাট থেকে পড়ে গিয়ে, ভাবো তারপর 1 মাস পা ভেঙে গিয়েছিল, পড়ে গেল, শুয়ে পড়লো, তারপর মারা গেলেন 1 মাসের মধ্যে। 1 মাস আগে উনি হাঁটতে গেছেন, আর সকাল 5টার সময় গঙ্গার পাড়ের হাওয়া, গঙ্গার পাড়ের হাঁটা। তো দেখো সেই সময় মানুষের রোগ ভোগ এসব ছিল না গো, মানুষের খাওয়া দাওয়া এত সুন্দর ছিল। আমি না সেই জায়গায় ফিরে যেতে চাই, সেই জায়গায় আমি ফিরে যেতে চাই। আর দেখবে আগেকার দিনে না আমাদের সবার বাড়িতে একটা করে খাতা ছিল দোকানে, তাই না? আমার মায়েরও একটা খাতা ছিল। তখন কিন্তু আমরা যেমন এখন ক্রেডিট কার্ড দিয়ে সব জিনিসপত্র কেনাকাটা করে নিই, তখন কিন্তু ক্রেডিট কার্ড বলতে এই খাতাটাই ছিল, একটা ছোট্ট খাতা। মাস কাবারি জিনিসপত্র আনা হতো পাড়ার দোকান দিয়ে, আর ওই খাতাটা ইউজ করা হতো, ওই খাতার মধ্যে লেখা থাকতো। আর মায়েদের তো মাইনে হতে হতে একটু দেরি হয়ে যেত, 1 তারিখে তো কোনোদিনও মাইনে হতো না মায়েদের, হতে হতে 10 তারিখ 8 তারিখ এরকম হয়ে যেত। মাইনে পেয়েই সব দোকানে টাকা পয়সা দেওয়া হতো।
আমি ছোটবেলা থেকে দেখেছি মায়ের কাছে এই খাতাটা। আর যেদিন মায়ের মাইনে হতো সেদিন বাড়িতে মা মিষ্টি সিঙ্গারা সব কিছু বাক্স করে নিয়ে আসতো। আমরা তো মিষ্টি খেতাম না, দুই বোনে তো মিষ্টি অত খেতে ভালোবাসতাম না। মা বলতো তাও ঠাকুরকে দেবো তো, তোদের জন্য সিঙ্গারা, আমাদের জন্য সিঙ্গারা আসতো। অয়ন্ত বাড়িতেও আসতো, তাই না? জেঠু আনতো না? প্রত্যেক মাস সব দিদিমণিদের আর মাস্টারমশাইদের। ওখান থেকে তো টাকা তুলতো না, টাকা তুলতো অপোজিট জায়গায় গিয়ে মিষ্টি কিনে বাঁচবে। আমাদের বাড়িতেও তাই, মিষ্টি। আর আমাদের বাড়িতে বেশি আসতো সিঙ্গারা আর নিমকি, মিষ্টিটা থাকতোই। তারপর আমি আবার মাকে বলতাম মা, মা কালাকাতটা নিয়ে আসতো বেশি, রসগোল্লাও আনতো। কিন্তু আমাদের বাড়িতে কি নিয়ম ছিল জানো তো, মিষ্টি ঘরে আসলেই যে কেউ হাতে ধরে আনো, ঠাকুরের কাছে রেখে তারপরে তো আমরা সবাই খেতাম সব সময়তে। ইভেন কোনো গেস্ট আসলে যদি মিষ্টি দিত ঠাকুরকে দিয়ে তারপর আমরা খেতাম। তো আমাদের বাড়িতে যখন নিজেরাই যখন মিষ্টি আনবো তাহলে একটু অন্যরকম মিষ্টি আনতাম, যেমন ধরো কালাকাত। রসগোল্লা তো ঠাকুরকে দিতে নেই, ওটা হচ্ছে ছানা কাটা। রসগোল্লা হচ্ছে ছানা কাটা, ছানা কাটা জিনিস কখনো ঠাকুরকে দিতে নেই। তো ওর জন্য ধরো কালাকাতের মতন বা ওই কী যেন বলে গুপো সন্দেশ, এরকম ধরনের কিছু মিষ্টি মা নিয়ে আসতো। ওগুলো খেতে আমার দিদিভাই ভালোবাসতো। আমি আবার বলতাম মা তুমি যখন ঠাকুরকে দেওয়ার জন্য মিষ্টি আনো, আমরা তো খুব একটা খাই না, আইসক্রিম সন্দেশ নিয়ে এসো আমার জন্য। মা আবার আইসক্রিম সন্দেশ নিয়ে আসতো, আনতো। আমি আবার আইসক্রিম সন্দেশ খেতে খুব ভালোবাসতাম। তো মায়ের যখনই মাইনে হতো আমি না বুঝতে পারতাম, বাড়িতে এসে দেখতাম ডাইনিং টেবিলের উপরে মিষ্টি, নিশ্চয়ই মায়ের আজকে মাইনে হয়েছে। তো এটা খুব ছিল, এই এই পরিবেশগুলো খুব ছিল। তো তোমরা কারা কারা রিলেট করতে পারলে আজকে এই পরিবেশগুলোর সাথে? তারপর ছোটোবেলায় সেই দেখতাম যাদের যাদের বাড়িতে ঘিয়ে রান্না হতো বা ঘিয়ের খাবার খাওয়া হতো, তাদের বাড়ির হেলথ, আর যারা আমরা সাদা তেল সর্ষের তেল এইসব খেতাম, তাদের আজকে তারা যে বেঁচে আছে তাদের হেলথ। মামা দাদু মামি দিদাকে পর্যন্ত, মামি দিদা তো অত শরীরের দিক দিয়ে ভালো ছিল না, টিকলু কাকুন মারা যাওয়ার পরে না মামি দিদা ভিতরে ভিতরে খুব অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু তাতেও মামি দিদাকে কোনোদিনও আমি শুনিনি বাতের ব্যথা, এই ব্যথা, ওই ব্যথা, সেই ব্যথা। ওরা সব কিছু ঘিতে খেত। তো যাই হোক, আজকে এই অবধি থাক, চলো বাই।